সপ্তাহ ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায়। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের বিশেষ আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। কলম্বোয় আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। প্রথম পর্বে নিগার সুলতানার দল খেলবে আরও 6 ম্যাচ। এবারের বিশ্বকাপে মোট প্রাইজ মানি 168 কোটি 15 লাখ টাকা, যা মেয়েদের যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে সর্বোচ্চ। কলম্বোয় আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু টাইগার্সদের। প্রথম পর্বে নিগার সুলতানার দল খেলবে আরও 6 ম্যাচ। 2022 সালে সর্বশেষ আসর নিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয়েছিল বাংলাদেশের। সেবার তারা একমাত্র জয়টা পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে। দেশ ছাড়ার আগে এবার আরও বেশি ম্যাচ জয়ের প্রত্যাশার কথা জানিয়ে গেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অবশ্যই দেখেন ল্যাক তো আছে, বাট স্টিল আমি মনে করি যে ওই নেগেটিভ বিষয়গুলো আসলে আমি ভাবতেছি না। এক আর সেকেন্ড হচ্ছে ওইটা আসলে চিন্তা করে এখন একদম সময় নাই, যেহেতু আমরা নেক্সট দুইটা হচ্ছে প্র্যাকটিস গেম খেলবো ইয়ের সাথে, শ্রীলঙ্কা এবং হচ্ছে সাউথ আফ্রিকার সাথে। আমার কাছে মানে এই দুইটা ম্যাচ আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি থাকবে টিমটাকে একটু রিভাইজ করা ডেফিনেটলি, এবং বিভিন্ন কম্বিনেশন ট্রাই করা যে কোনটা আমাদের বেস্ট পসিবল ওয়ে থাকবে ফার্স্ট ম্যাচটার জন্য। এবং সোফার দেখেন ইন্টারন্যাশনাল ভাইবে আসতে হলে আমি বলবো যে এটা মাইন্ডসেটের একটা বিষয়, যেটা আমরা প্রতিনিয়ত হচ্ছে কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই আমরা হচ্ছে বলবো যে কথা বলি। ম্যাচগুলো যখন হয় আমরা রিভিউ যেটা হয় আমরা বলার পরে হচ্ছে আমরা চেষ্টা করি যে ওখান থেকে কতটুকু ইমপ্রুভমেন্ট আছে বা আমাদের আর কতটুকু মিস্টেকগুলো যেগুলো আছে সেগুলো রেকটিফাই কীভাবে করা যায়। এবং আমরা প্র্যাকটিসগুলো এবার করেছি, আমার কাছে মনে হয়েছে অনেক টাফ ওয়েতে, টাফ সিচুয়েশন মেক করে, যে ম্যাচ অনুযায়ী কিছু সিনারিওস করেছে এবং নেটেও আমরা এরকমভাবেই প্র্যাকটিস করি যেন আমাদের ম্যাচে যে আমাদের মাইন্ডসেটটা থাকে সেভাবে যেন আমরা করি। বাংলাদেশ দল এবার প্রথম পর্বে একটি ম্যাচ জিতলেই পাবে 41,56,000 টাকা। এমনকি তারা যদি কোনো ম্যাচ নাও জিতে তবু অংশগ্রহণকারী দল হিসেবে পাবে 3,02,00,000 টাকা। চলুন জেনে নেই এবারের ওয়ানডে বিশ্বকাপে কারা কেমন প্রাইজ মানি পাচ্ছেন। এবারে মোট প্রাইজ মানে 168.15 কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পাবে 54.26 কোটি, রানার আপ 27.13 কোটি, সেমিফাইনালিস্ট 13.56 কোটি, পঞ্চম ও ষষ্ঠ স্থান 8.48 কোটি, সপ্তম অষ্টম স্থান 3.39 কোটি, অংশগ্রহণকারী 3.02 কোটি, গ্রুপ পর্বে জয়ী 41.56 লাখ টাকা, যা মেয়েদের যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টের সর্বোচ্চ। আগামী 2 নভেম্বর ফাইনালে জয়ী দল পাবে 54.26 টাকা, যা মেয়েদের ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন দলের চেয়ে 2.29 টাকা বেশি। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। স্বাগতিক দুই দেশ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছাড়াও টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত বিএফ শাহিন হলে অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ ওপেন তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ 2025। এতে প্রধান অতিথি হিসেবে ইয়ুথ ওপেন তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ্দিন আসাদ। শাহিন কলেজ ঢাকা সেনানিবাসে অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এখানেই অনুষ্ঠিত হয়েছে তাইকোয়ান্দোর অন্যতম বড় আসর। এই বিএফ শাহিন হলে দিনের আলো ফুটতেই নানা বয়সী তাইকোয়ান্দোকারদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সে সাথে রয়েছে এক ঝাঁক দক্ষ প্রশিক্ষক ও বিচারক। ইতোমধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে উদ্বোধনী মঞ্চে উপস্থিত হন অতিথিরাও। প্রধান অতিথি হিসেবে ইয়ুথ ওপেন তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ্দিন আসাদ। এ সময় এয়ার ভাইস মার্শাল রুসাদ্দিন আসাদ বলেন, আজকের চ্যাম্পিয়নশিপে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অভিভূত করেছে। এদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাই আমাকে বেশি অভিভূত করেছে। এটা আমার কল্পনার বাইরে ছিল। আর আমাদের একটা প্রাথমিক একটা ধারণা এই যুগে যে বাচ্চারা ইন্টারনেট, মোবাইল, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে বেশি আসক্ত। আমাদের এখনও সুযোগ আছে এই ধরনের ক্রীড়ার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে
আত্মবিশ্বাসটা ডেভেলপ করার জন্য একটা অনুপ্রেরণা দিতে পারি। তায়কোয়ান্দো একটা বেসিক প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে বাচ্চারা তাদের নিজেদের সেলফ ডিফেন্সটা রপ্ত করতে পারে। এই একটা প্রতিযোগিতা যেখানে মনে হয় বাংলাদেশে অর্জন সর্বোচ্চ আন্তর্জাতিক পর্যায়ে। তাইকোয়ান্দো কেবল আত্মার অভিনব উন্নত শক্তি কৌশল নয়, মানসিক গুণাবলী বিকাশেও সহায়তা করে। আর আত্মরক্ষার কৌশল হিসেবে তাইকোয়ান্দো এখন খুবই জনপ্রিয়। বিশেষ করে শিক্ষার্থীরা এই খেলাটিকে নিয়মিত চর্চার মাধ্যমে রপ্ত করতে পারছে খুব সহজেই। আমি তাইকোয়ান্দো শিখছি কারণ এখানে আমাদের আত্মরক্ষার জন্য, আমাদের সেলফ ডিফেন্সের জন্য আমরা এটা শিখতেছি। যখন ভালো লাগে না, বোরিং লাগে বাসায়, তখন এই যে ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারি, ওইটা একটা আনন্দ। ওই যে কম্পিটিশনে গেলাম, দুইটা একটা সিঙ্গেল আর একটা পেয়ারে দিলাম পুমসে, এটাকে পুমসে বলে। তো এখন আমি দুইটা মেডেল পাবো। যখন ক্লাস 4-এ ছিলাম তখন থেকে আমি তাইকোয়ান্দোর প্রতি পরিচিত হই এবং এর স্টাইল আর এর যেই যত ধরনের কিক আছে এগুলো দেখে আমি খুবই ভালো লাগে। তারপরে থেকে তাইকোয়ান্দো শুরু করি এবং আত্মরক্ষার জন্য মেইনলি এটা আমি শুরু করি। আমার আত্মবিশ্বাস এবং আত্মরক্ষার অ্যাবিলিটি বাড়ানোর জন্য আমি এগুলো তাইকোয়ান্দো শুরু করি। আমি সেলফ ডিফেন্সের জন্য মেইনলি তাইকোয়ান্দো শেখা হচ্ছে, আর এক্সট্রা কারিকুলামের কারণে আমার তাইকোয়ান্দোটা শেখা। আর তাইকোয়ান্দোর প্রতি আমার একটা অনেক ভালোবাসা তাইকোয়ান্দোর প্রতি, তো আমি চেয়েও তাইকোয়ান্দো ছাড়তে পারবো না এরকম। আর আজকের প্রোগ্রামটা অসাধারণ হইলো। আমার ফাইট আসছে, ফাইট করব আমরা অনেক দিন পর। আমার কাছে আমি অলমোস্ট 2 বছর পর এখানে আসছি, এখানে আগের মতন প্রোগ্রাম করতেছি। 2 বছর আমি বাসায় ছিলাম পরীক্ষার কারণে, আজ এখানে এসে আমি খুবই খুশি। তাইকোয়ান্দো একটি কোরিয়ার মার্শাল আর্ট, তাই অপরিচিত বা অপ্রচলিত খেলাই ছিল এই তাইকোয়ান্দো। মাহমুদুল ইসলাম রানার 3 দশকের নিরলস পরিশ্রম, সক্রিয় ভূমিকা ও নিয়মিত কার্যক্রম পরিচালনার কারণেই খেলাটি এখন জনপ্রিয় ও পছন্দের খেলায় পরিণত হয়েছে। এই খেলার উন্নয়নে আজীবন কাজ করে যেতে চান ক্রীড়া সংগঠক মাহমুদুল ইসলাম রানা। আমার নেশা, খেলাধুলা পরিচালনা করতে গেলে আপনার খেলাধুলার মন মানসিকতা দরকার, সেই কতটুকু খেলাকে ভালোবাসে। আর আমার এখানে আমরা সামনে আরও বড় কিছু আয়োজন করব, ছেলেরা যাতে খেলে আনন্দ পায়। এখানে বেশ কিছু ছেলেবেলে তৈরি হবে, যেটা ভবিষ্যৎ ফেডারেশনে অনেক কাজে লাগবে। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাইকোয়ান্দো খেলোয়াড়দের অর্জন অনেক। 2006 সালে কলম্বোতে অনুষ্ঠিত 10ম সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক অর্জন করেন মোহাম্মদ মিজানুর রহমান। 11তম সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক অর্জন করেন শাম্মী আক্তার ও ফারজানা শারমিন রুমি। নেপালে অনুষ্ঠিত 13তম সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক অর্জন করেন দীপু চাকমা। এই অর্জন খেলোয়াড়দের পরিশ্রম ও দক্ষ সংগঠক মাহমুদুল ইসলাম রানা নিরলস প্রচেষ্টার কারণেই হয়েছে। পুরাপত্তন থেকে নিয়ে আজকের এই পর্যায়ে আমরা যদিও ওনাকে সাহায্য করেছি, কিন্তু আমি বলবো আমার ভাষায় যে একক চেষ্টায় উনি আজকে এটারে এই জায়গায় নিয়ে আসছে। এরা ভবিষ্যতে দেশে উন্নতিতে অবদান রাখবে, এই জন্যই আমি আছি ওনার সাথে। এবং উনি যখন আমাকে ডাকে আমি আসি, যেভাবে পারি আমি ওনাকে সাহায্য করি এবং ইনশাআল্লাহ করে যাব। এবারের প্রতিযোগিতায় সারা দেশের 10টি জেলা, 25টি ক্লাব ও বিভিন্ন স্কুল কলেজ হতে 5 শতাধিক তাইকোয়ান্দো খেলোয়াড় অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর প্রাক্তন শিক্ষা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সুবহানি। বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল SM আশরাফুল ইসলাম। সাইক্লিংয়ের জন্য সরকার থেকে যে বরাদ্দ দেয়া হয় প্রতিযোগিতা আয়োজনের জন্য তা খুবই অপ্রতুল। এছাড়া খেলা অনুশীলনের জন্য কোনো গ্রাউন্ড বা ভেলোড্রাম নেই, নিরাপদ কোনো রাস্তাও নেই সাইক্লিং করার জন্য। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মুস্তফা কামাল জানান, তবু খেলোয়াড়দের আগ্রহে চলছে সাইক্লিং। এসব সমস্যার সমাধানে সরকারকে আরও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার কথা জানান সাধারণ সম্পাদক। দেশের অজনপ্রিয় খেলাগুলোর মধ্যে সাইক্লিং অন্যতম। খেলাটি জনপ্রিয় না হয়ে ওঠার অন্যতম কারণ অবকাঠামোর সংকট এবং উচ্চ মূল্যের সরঞ্জাম।
প্রতি বছর খেলা আয়োজনে সরকারের কাছ থেকে যে বরাদ্দ পাওয়া যায় তাতে প্রতিযোগিতা আয়োজনও করা যায় না ঠিকমতো। বাংলাদেশ সাইকেল ফেডারেশনের সাধারণ সম্পাদক জানালেন, খেলাটির সামনে অনেক চ্যালেঞ্জ। আমাদের এখানে আসলে ভালো কোচ নাই, কোয়ালিফাইড কোচ নাই, আমাদের ভালো শিক্ষিত খেলোয়াড়রা, আগের যে খেলোয়াড়রা তারা আগে আসে নাই, এখানে ফিউচার নাই দেখে সবাই বিভিন্ন দিকে ছড়াই ছিটে গেছে, আমাদের কোয়ালিফাইড জাজ নেই। তো আমরা ইতিমধ্যেই এশিয়ান সাইক্লিং কনফেডারেশনের প্রেসিডেন্টের সাথে মিটিং করছি, একদম অফিসিয়াল মিটিং, আমাদেরকে তারিখ দিয়ে নির্দিষ্টভাবে। সেখানে আবার জুমে সেক্রেটারি, উজবেকিস্তান থেকে সেক্রেটারি অ্যাড হচ্ছে আমাদের সাথে, ওনার সাথে আমাদের অনেক কথা হয়েছে। উনি আমাদেরকে ডিসেম্বরেই পাঠাচ্ছে, ইনস্ট্রাক্টর পাঠাচ্ছে এশিয়ান কনফেডারেশনের আন্ডারে। প্রথমে আমরা কোচেস ট্রেনিং করাচ্ছি, কমিশনার ট্রেনিং করাচ্ছি। আমরা যদি 5-7টা 10টা কোচ আমরা এই মাধ্যমে তৈরি করতে পারি, তাহলে বিভিন্ন জেলাতে, বিভাগীয় শহরে আমরা এই কোচদেরকে পাঠাই, ওখান থেকে আবার আমরা ট্যালেন্ট উঠে আনতে পারি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির 10টি সাইকেল কিনে দেওয়ার কথা ছিল। চট্টগ্রামে 10 বিঘা জমির উপর পূর্ণাঙ্গ একটি সাইক্লিং কমপ্লেক্স করার কথা ছিল ফেডারেশনের, কিন্তু ক্ষমতার পালা বদলের পর সেই খোঁজ আর নেওয়া হয়নি। ত্রিশালে নতুন কমপ্লেক্স বানানোর পরিকল্পনা জানান মোস্তফা কামাল। জানি চট্টগ্রামের তখনকার জেলা প্রশাসক বাশার সাহেব, ওনার স্ত্রীও বাইরে, দেশের বাইরে যখন ছিল, একসাথে ওনারা সাইক্লিং করতেন, সাইক্লিংয়ের প্রতি খুব আগ্রহী। এবং চট্টগ্রামে যখন আমরা সাইক্লিং ন্যাশনাল করলাম, উনি ওখানে অনেকগুলো খাস জমি বিভিন্ন জনকে দেওয়ার যে উদ্যোগ নিয়েছিলেন, সেখানে আমাদের তালিকাও ছিল। কিন্তু পরবর্তীতে সরকার পরিবর্তনের পরে ওই প্রজেক্টগুলো আর চলমান নাই। চিটাগাংয়ের জায়গাটা না হলেও আমরা অন্য একটা জায়গার ব্যাপারে আমরা চেষ্টা করতেছি, সেটা হচ্ছে ত্রিশালে যেটা অলিম্পিক ভিলেজ হচ্ছে, সেখানে আমাদেরকে যখন দেখাতে নিয়ে গেল, আমরা প্রস্তাব রাখছি সেখানে যেন একটা ভেলোড্রাম দেওয়া হয়। আমরা লিখিত চিঠি দিচ্ছি এবং সেটা বিবেচনাধীন আছে। স্বাস্থ্য সচেতন মানুষেরা যেভাবে সাইকেলের প্রতি আকৃষ্ট হচ্ছে, তাতে আশাবাদী সাধারণ সম্পাদক। স্বপ্রণোদিত মানুষের অংশগ্রহণে এদেশের সাইকেলিংয়ে সুদিন ফিরবে বলেই বিশ্বাস তার। অনেক এক একটা সাইক্লিং গ্রুপ এই যে ঘুরে বেড়াচ্ছে, রাইড দিচ্ছে, হ্যাঁ, এদের সংখ্যা কিন্তু অনেক। এবং এখানে অনেক সরকারি আমলা, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, ওনারা চালাচ্ছে সাইকেল। হ্যাঁ, তার বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় প্রতিষ্ঠানের সিও যারা, ওনারাও সাইকেল চালাচ্ছে। তবে সাইক্লিং শেখানোর জন্য দেশে ভালো কোনো কোচ নেই, কোনো জাজও নেই। এত নেই এর মধ্যেই দেশের সাইক্লিংয়ে নতুন সূর্যোদয়ের স্বপ্ন ফেডারেশনের সাধারণ সম্পাদকের। এবার আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত দেখালো চমৎকার পারফরমেন্স। গুয়াহাটির আসাম রিজিওনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে 59 রানে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে হরমনপ্রীত কৌরের দল। নেপালের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের শেষ টি-20তে জয়ের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম 2 ম্যাচ হেরে হোয়াইট ওয়াশের শঙ্কায় পড়েছিল ক্যারিবীয়রা, তবে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে সাবেক দুবারের চ্যাম্পিয়নরা। রেকর্ড 10 উইকেটের জয়ে শেষটা সুন্দর করল তারা। ইউরোপের মহাদেশীয় ফুটবলে সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ আবারও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দাপুটে ফর্ম ধরে রেখেছে। কাজাখস্তানের আলমাতিতে অনুষ্ঠিত ম্যাচে কাইরাত আলমাতিকে 5-0 গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এদিন রিয়ালের জয়ের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে, করেছেন দুর্দান্ত একটি হ্যাট্রিক। বেইজিং ওপেনের ফাইনালে উঠলেন ইয়ানিক সিনার। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনরকে 6-3, 4-6 ও 6-2 সেটে হারিয়েছেন বিশ্বের 2 নম্বর টেনিস তারকা। প্রায় 2.5 ঘন্টার লড়াই শেষে ফাইনাল নিশ্চিত করলেন তিনি। দর্শক, এই ছিল আমাদের আজকের এটিএন স্পোর্টস হাইলাইটস। অনুষ্ঠান নিয়ে যদি থাকে কোনো প্রশ্ন কিংবা মতামত, তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারে জানাতে পারেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।